ইসলামী আন্দোলনে আলহামদুলিল্লাহ ফজলুল করিম মারুফ ভাই আসছেন, এটা আমাদের কাছে খুব ভালো, খুব আনন্দের বিষয়। সাইম সাদি ভাই এক ধরনের বললেন যে ইসলামী সংগঠনগুলোতে আমির, নায়েবে আমির, মহাসচিবরা বারংবার থাকছে। আগামী সংসদ নির্বাচনেই আমূল পরিবর্তন ঘটবে। ইসলাম ক্ষমতায় আসা একদম পানির মতো সহজ হয়ে যাবে যদি এখন থেকে সেই কাজ চালানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন সহ, জামায়াত ইসলামী সহ, ইসলামী ঐক্যজোট সহ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ সকল ইসলামী দলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, আমাদের সকলের মঙ্গলের জন্য কবুল করুন। আগামীতে আমরা প্রত্যেকটা আসনে, মানে এক একটা আসনে, প্রত্যেকটা আসনে আমরা একজন ইসলামী প্রার্থী দেখতে চাই। ইসলামী দলগুলোতে মেধাবী লোকদের অংশগ্রহণ খুব কম মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি নবায়ন, আগামীর বাংলাদেশ, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বিশ্লেষণ। এ বিষয়ে আলোচনার জন্য আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন মাওলানা শেখ ফজলুল করিম মারুফ হাফিজাউল্লাহ, যিনি প্রচার ও দাওয়া সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং সাথে রয়েছেন বিশেষ মেহমান মোহতারাম মাওলানা রুহুল আমিন সাদি, সাইমুম সাদি হজরত হাফিজাউল্লাহ, যিনি রাজনৈতিক বিশ্লেষকও বটে। চলুন আমরা হজরতদের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম হজরত, আপনারা কেমন আছেন? জি হজরত, ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। শেখ ফজলুল করিম মারুফ হজরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ভূমিকায় খুব বেশি সময় নিব না। আজকে আমরা সৌভাগ্যবান, বা আখলাক টিভি সৌভাগ্য, যে আখলাক টিভি আজকে বাংলাদেশের তরুণ আলেমদের মধ্যে যারা উম্মাহ দরদি, উম্মাহকে নিয়ে ফিকির করেন, এমন দুইজন মানুষকেই আমরা আখলাক টিভিতে পেয়েছি। শেখ ফজলুল করিম মারুফ হজরত আগেও একবার লাইভ করেছিলেন আলহামদুলিল্লাহ। বাকি আমরা মৌলানা রুহুল আমিন সাদি ভাইকে আজকেই মাত্র পেয়েছি। কিন্তু অনেকেই জানেন না যে মৌলানা রুহুল আমিন সাদি ভাই কিন্তু আমাদের উপদেষ্টাও বটে। উপদেষ্টা বলতে সিস্টেমেটিক না, কারণ সিস্টেমেটিক এরকম উপদেষ্টা এখন হয়ই নাই। বাকি আমি হজরতের পরামর্শ নিয়ে থাকি। শিরোনাম যেটা করা হয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি নবায়ন, এবং সাথে সাথে আগামীর বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলায়, অর্থাৎ আগামী চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সক্ষমতা বিশ্লেষণ। এই ব্যাপারে প্রথমেই আমরা শেখ ফজলুল করিম মারুফ হজরতের কাছে যাব, যে এই ব্যাপারে আপনার অভিব্যক্তি বা আপনার ব্যক্তিগত মতামতটা আমরা শুনতে চাই। এরপর আমরা প্রশ্ন পর্বে ঢুকবো ইনশাআল্লাহ। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আখলাক টিভিকে ধন্যবাদ এমনটা আয়োজন করার জন্য। সাথে মোহতারাম সাইমুম সাদি ভাই, ইসলামী রাজনীতির প্রাজ্ঞজন, অভিজ্ঞজন, তিনি উপস্থিত হয়েছেন, তাকে সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে যে কথাটা, যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি নবায়ন হয়েছে, এটা এটা রুটিন ওয়ার্ক, ধারাবাহিক কার্যক্রমের অংশ। প্রতি 2 বছর পর পর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি নবায়ন হয়। মোহতারাম আমির 5 বছরের জন্য নির্বাচিত হন, কেন্দ্রীয় আমিরা 2 বার করে। এবারে যেটা হয়েছে, মোহতারাম আমিরের নির্বাচনটা নতুন করে হয় নাই, কারণ তার 5 বছর পূর্ণ হয়। আমেলা যেটা করা হয়েছে, সেখানে আমরা দেখলেই দেখবেন যে ধারাবাহিকতাটা রক্ষা হয়েছে। মোহতারাম আমির আছেন, মহাসচিব হুজুর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ, তিনি আছেন, প্রেসিডিয়াম সদস্যরা সবাই আছেন। এইখানে যেটা লক্ষ্য করার মতো, সেটা হলো যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতা, বিশেষ করে সাহেব থেকে তারিক ভাইকে এখানে যোগ করানো হয়েছে। আর শামসুদ্দোহা আশরাফি ভাই এবং রেজাউল করিম আবরার সাহেব, সেই দুজনকে আনা হয়েছে। ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ ভাইকে আনা হয়েছে। মানে আমাদের সংগঠনের যারা কাজ করতে পারেন, বর্তমানে নানা পারিপার্শ্বিক কারণে সুযোগ সুবিধা আছে, যুগ চাহিদা সম্পর্কে যারা অভিজ্ঞ, এমন সবাইকে আসলে তার বড় একটা অংশকে আসলে আমলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের টার্গেটটা, নেতৃবৃন্দ টার্গেটটা ছিল যে সামনের রাজনীতিটা ডাইনামিক রাজনীতি, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, হওয়ার মতো একটা পরিস্থিতি, পরিবর্তন প্রতিনিয়ত হচ্ছে, জোটের রাজনীতি, পারস্পরিক বোঝাপড়া রাজনীতি, বিশাল একটা নতুন প্রজন্ম আছে, সেই প্রজন্মকে রিড করতে পারা, সেই প্রজন্মকে আগ্রহী করে তোলা ইসলাম রাজনীতির জন্য। তো সেই কাজগুলো আমাদের সামনে ছিল, এবং সামনে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশা করছি, সেই সুষ্ঠু নির্বাচনে যেন আমরা ইসলামপন্থীরা ফল ঘরে তুলতে পারি, সেটা মাথায় ছিল। একই সাথে সাথে বর্তমানে যে রাষ্ট্র সংস্কারের কার্যক্রমটা চলছে, সেখানে কিভাবে ভূমিকা রাখা যায়, মানে আইডিয়া জেনারেট করে সেটাকে ইমপ্লিমেন্ট করা, একই সাথে জনমত তৈরি করা। তো মানে বাংলাদেশের ইতিহাসে তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তো এই গুরুত্বপূর্ণ সময়কে সামনে রেখেই এই কমিটিটা করা।
এবং আমরা আশা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে কমিটি করেছেন, আশা করা যায় জাতির আশাটা পূর্ণ করতে পারবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তার আরেকটা মাইল ফলক ইনশাল্লাহ অতিক্রম করবে, এটা বলে আমার মনে হয়। এখন এটা তো আমাদের ভাবনা, এটা মোহতারাম সাইমুম সাদি ভাই রাজনৈতিক বিশ্লেষক আছেন, তিনি যদি মূল্যায়ন করেন, তার মূল্যায়ন থেকে যদি ভালো পাওয়া যায় তাহলে সেটা আসলে যথার্থ হবে। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন মুফতি মাওলানা শেখ ফজলুল করিম মারুফ হাফিজাহুল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম বারাকা দান করুন। আমরা যাব মাওলানা রুহুল আমিন সাদি হজরতের কাছে। হজরত, আমরা জানি আপনার ব্যাপারে, আপনি মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্নভাবে জাতিকে দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং প্রায় সকল রাজনৈতিক দল সম্পর্কেই আপনার যথেষ্ট জ্ঞান আছে। এটা আমরা বিভিন্ন লেখনীতে, বিভিন্নভাবে আপনার বক্তৃতায় আমরা পাই। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কমিটি নবায়ন হলো এবং এই যে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় যে সক্ষমতার ব্যাপারে শেখ ফজলুল করিম মারুফ ভাই বললেন, এ ব্যাপারে আপনার অভিমত কি? সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যদি কম্পেয়ারের কোনো বিষয় থাকে, কম্পেয়ার না, জাস্ট মূল্যায়নের ব্যাপার থাকে, সেটাও আপনি বলতে পারেন। জি মোহতারাম, বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আমাকে আসসালাম। এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আখলাক টিভিকে। বিভিন্ন কমিটিতে নতুনদের অংশগ্রহণ, এটা আমার কাছে সবসময় ভালো লাগে। মাশাআল্লাহ। আমাদের ইসলামী দলগুলোতে নতুনদের অংশগ্রহণ তুলনামূলক কম। জি। যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই গুরুত্বপূর্ণ, তবে সবসময় নতুনদের অংশগ্রহণটা জরুরি। এটা না হলে দেখা গেল যে এই সময়ের জনগণ, এই সময়ের মানুষ কি চিন্তা করতেছে এই সম্পর্কে আমরা অনেক সময় বেখবর থাকি বা জানতে পারি না। ইসলামী আন্দোলনে আলহামদুলিল্লাহ ফজলুল করিম মারুফ ভাই আসছেন, এটা আমাদের কাছে খুব ভালো, খুব আনন্দের বিষয়। আরো যারা আছেন, আরো যদি নতুন লোকজন আসে, অলওয়েজ সবসময় নতুনত্বের একটা স্রোত থাকতে হবে। আমাদের একটা কথা আছে না যে যে নদীতে স্রোত নেই সেটা এক সময় মানে সমস্যা তৈরি হয়। স্রোত জি। তো আমাদের ইসলামী দলগুলোতে এমনিতেই আমি সব আবার ইসলামী দলগুলোতে মেধাবী লোকদের অংশগ্রহণ খুব কম মনে হয়। এক্সপার্ট লোক বা মেধাবী লোকজন এটা কম, বিভিন্ন কারণে, বিভিন্ন সিস্টেমেটিক কারণে, বিভিন্ন কারণে মূলত কম। মেধাবী লোকদের অংশগ্রহণটা খুব জরুরি। 2 নম্বর হচ্ছে যে তরুণদের অংশগ্রহণ। তরুণরা যদি বিভিন্ন জায়গায় যেতে পারে, তুলনামূলক তারুণ্য যেটা আছে, এবং তরুণদেরকে আমাদের সিস্টেম হচ্ছে যে ইসলামী দলগুলোতে নেতা বানাইতে গেলে বয়স্ক হতে হয়, এটা একটা সমস্যা। আবার কোথাও হইলো যে যিনি সভাপতি হয়েছেন তিনি ইন্তেকালের আগ পর্যন্ত এই জায়গা তিনি ছাড়েন না, সভাপতি, সেক্রেটারি বা আরো যেসব দায়িত্বগুলো আছে। তো এখন আমেরিকার প্রেসিডেন্ট যদি 2 বারের বেশি হইতে চায় না, 2 মেয়াদের বেশি আমেরিকার প্রেসিডেন্ট হয় না, কারণ তারা জানে 2 বারের পরে তার যে ক্রিয়েটিভিটি, তার যে সৃজনশীলতা, তার যে এটা তো তার থাকে না। সেজন্য আমার মনে হয় যে 1 নম্বর যে এই যে দায়িত্ব, যে আসলে 2 টার্মের বেশি থাকা না থাকলেই ভালো। নতুনদেরকে সুযোগ করে দেওয়া উচিত সব সময়। আমাদের নির্বাহী যে কমিটিগুলো আছে এটা অনেকটা নিরাপত্তা পরিষদের মতো। জি। ওনারা বাইরের কাউকে খুব বেশি এখানে আসতে দেন না। ওনারা যে সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তের বাইরে অনেক কিছু হয় না। কোন লোক যদি প্রশ্ন করে, যদি কেন্দ্রীয় নেতৃত্বকে কেউ প্রশ্ন করলে তার তো আর মানে প্রমোশন বা তার এই ক্ষেত্রে অগ্রগতি, এটা মোটামুটি বিভিন্ন ভাবে ঠেকিয়ে দেওয়া হয়। এটা বিভিন্ন জায়গায় হয়। তো সেই জন্য প্রশ্নের সুযোগ থাকা উচিত। জি। আপনি যেই হন, আপনি কত বড় নেতা, জি। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবা মানে উনি খুতবা দিচ্ছেন, সেখানে মেহরাবে বসার পরেও, খুতবার মিম্বরে বসার পরে তাকে প্রশ্ন করা যায়, আমরা তো ওমর থেকে বড় কেউ না। সুবহানাল্লাহ। সুতরাং প্রশ্ন করার সেই পরিবেশ থাকতে হবে। অলওয়েজ প্রশ্ন করবে মানুষ, লিডারকে প্রশ্ন করবে কর্মীরা, কর্মীদের বক্তব্য শোনা দরকার, কর্মীদের প্রশ্নগুলো শোনা দরকার। তো কর্মী প্রশ্ন করলে যদি তার প্রমোশন আটকে দেন, সে আর আগাইতে পারবে না, তাহলে হবে না। এটা করতে হবে। এই কাজগুলো যদি করি আমাদের মনে হয় একটু এগিয়ে যাওয়া দরকার। আমরা আমাদের কর্মীদের কোনো কথাই শুনি নাই। আমরা যদি একটা প্রোগ্রাম হতো এখন আমাদের ইসলামী দলের লিডার যারা আছেন তারা গিয়ে বক্তব্য দিয়ে লোকজন কথা শুনে, এই তো সে। তো কর্মীরা যে কি কথা চায়, তারা কিভাবে চায়, সেগুলো বোধহয় আমাদের একটু জানা উচিত। তো আমার মনে হয় যে ইসলামী আন্দোলনের নতুন যে নেতৃত্ব, ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন অনেক দায়িত্বশীল যারা একসময় ছাত্র জমানায় অনেক ভালো কাজ করেছেন, তাদেরকে নতুন নতুন দায়িত্ব দেওয়া দরকার। নতুনত্বের অলওয়েজ নতুনরা যেন সব সময় আসতে পারলে অনেক কাজ হবে আলহামদুলিল্লাহ। আমরা এক সময় মনে করতাম কি যে এই যে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাই বলে, জি। আমরা এক সময় বলা হইতো যে এরা কি করবে, এরা তো সারাদিন সারা রাত ফেসবুক নিয়ে পড়ে থাকে, অনলাইনে পড়ে থাকে, অনলাইন প্রজন্ম, ডিজিটাল প্রজন্ম, ওরা আদৌ মানুষ হবে কিনা এটারই তাদের মা বাবারাই চিন্তিত। ওদের দ্বারা কি বিপ্লব হবে? তারা বিপ্লবটা দেখাইছে না, জি, এবং সফল একটা বিপ্লব হয়েছে, যেটা সবাই পারে না, তারা এগুলো পারছে। কল্পনাতীত। সেই জন্য যে কল্পনাতীত, সেই জন্য আমাদের লিডারশিপের মধ্যে নতুনত্ব সবসময় আসা দরকার, অলওয়েজ। নতুনদের সাথে কানেক্টিভিটি, ফজলুল করিম মারুফ ভাইয়ের সাথে ওই সময়ের জনশক্তির একটা কানেক্টিভিটি আছে, যোগাযোগ আছে, সম্পর্ক আছে। এর নিচ লেভেলে যারা, এদের সাথে তাদের ওই সময়ের লোকদের একটা যোগাযোগ আছে। তো তাদের যদি বক্তব্যগুলো, ইয়াং জেনারেশনের বক্তব্যগুলো যদি কেন্দ্রীয় নির্বাহী পরিষদে বলার মতো লোকজন থাকে,
এই চিন্তাগুলো যদি শেয়ার করার লোক থাকে তাহলে তো অনেক সুবিধা। তখন আমরা সিনিয়রদের যে অভিজ্ঞতা আর নতুনদের যে প্রেরণা, তাদের যে উদ্দীপনা, তাদের যে স্পিরিট, সেটাকে কাজে লেগে আমরা নতুন কিছু করতে পারি। এজন্য আমি চাই সবগুলো দলেই নতুন লোকজন আসা দরকার, নতুনদের আসার পথ ঠিক করা দরকার। আর আরেকটা বিষয় আমার এখনো মনে আছে যে আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আমাদের দলগুলোতে যে যারা দায়িত্বে থাকেন, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, নাইবে আমির আরো যেগুলো আছে, জি সেখানে দিনের পর দিন একই নেতৃত্ব থাকে। তো এটা থাকার কারণে যে সমস্যাটা হয়, এখানে নিচ লেভেলে কিন্তু সেভাবে দায়িত্বশীল তৈরি হয় না। তখন একটা কথা আসছিল যে দায়িত্বশীল যদি না থাকে যোগ্যতা সম্পন্ন, তাহলে তো থাকতে হবে। তো যিনি 20 বছর 30 বছর যাবৎ আমির আছেন, মহাসচিব আছেন, নাইবে আমির আছেন, তিনি নিচে একজন লোকও তৈরি করতে পারলেন না, এটা তো তার ব্যর্থতা। জি এটা সকল ইসলামী দলের কথা বলতেছি আমি। জি 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 এটা তার ব্যর্থতা। তার তো উচিত তার লিডারশিপ তৈরি করা, নেক্সট লিডারশিপ তৈরি করা। আর আমার এই বিষয়ে আরেকটা কথা আছে, আমরা এই ক্ষেত্রে যেটা করি, যেমন যিনি রাজনীতি বুঝেন না তাকে আমরা রাজনীতির দায়িত্ব দিলাম, তাহলে সমস্যা তৈরি হয়। জি আসলে আমি দেখেছি যে আমাদের যে বিভিন্ন আগে যে 20 দলীয় জোট যখন খালেদা জিয়ার সাথে ছিল, বিএনপির সাথে ইসলামী দলগুলো, সেখানে যাওয়ার পরে আমাদের যারা ভদ্র লিডার যারা আছে তারা ওইখানে ধাক্কায় গিয়ে কিন্তু খালেদা জিয়ার পাশে বসতে হয়, যিনি শীর্ষ নেতা যারা আছেন বিভিন্ন দলের। এখন বেগম খালেদা জিয়ার পাশে বসতে গেলে ধাক্কায় যেতে হয়। এখন বিএনপিতে তো বড় বড় লিডার আছে, এরা ধাক্কায় যেতে দেয় না, বিভিন্ন ঝামেলা। তো ভদ্র যারা, এরা ধাক্কায় যেত না, এখন তার পিছনে বসে থাকতো। এই যে পিছনে বসে থাকা, এটা হচ্ছে ওই জায়গায় যোগ্যতা না, আপনার ধাক্কানোটা হচ্ছে ওই জায়গায় যোগ্যতা। এখন যিনি ভদ্র তিনি তো পারবেন না, তাহলে তিনি কি করবেন? তাহলে তার উচিত তিনি এই রাজনৈতিক দায়িত্বটা অন্য আরেকজনকে দেওয়া। মাঝার একটা সংগঠন থাকবে, মূল সংগঠন। জি আমার এক্ষেত্রে এখানে তাদের সেট আপটা খুব ভালো লাগে, এখনুল মুসলিমিন। জি তাদের হচ্ছে একটা মূল সংগঠন থাকে, তাদের যিনি মেইন তাকে বলে মুর্শিদুল আম, কিন্তু তাদের পলিটিক্যাল শাখা থাকে, তাদের তালিমি শাখা থাকে, তার মিডিয়া কেন্দ্রিক শাখা থাকে, এই অনেকগুলো শাখা থাকে। তো সুতরাং আমাদের ইসলামী দলে যদি একটা মেইন দায়িত্ব থাকে, এখানে আমাদের যিনি মুরব্বী তিনি থাকবেন, সমস্যা নেই। কিন্তু পলিটিক্যাল শাখা আলাদা করা দরকার, যারা পলিটিক্স বুঝে, যারা ধাক্কাইতে পারে, যারা এখানে যেতে পারে, এই লাইনে যারা একটি, তাদেরকে দিলেন পলিটিক্যাল শাখার দায়িত্ব। কিন্তু এখানে এমন একজন ভদ্রলোককে দিলেন যে ভদ্রলোক ওইখানে গিয়ে তো পারবে না। আমি যদি বিগত সময়ের কথা বলি, সেখানে দেখা গেল আওয়ামী লীগের একজন জেলা সভাপতি আর ইসলামী দলের একজন জেলা সভাপতি। আওয়ামী লীগের যে জেলা সভাপতি হয়েছে সেও তো দেখা যায় মানুষ 60 পর্যন্ত খুন করে হয়েছে সভাপতি। এখন ইসলামী দলের যিনি, তিনি তো খুনি না। জি তিনি দুইজনকে যদি এখন সমান সমান দিয়ে দেন, তো দুইজনে তো পারবে না। বাস্তব তো সেজন্য এই বিষয়গুলো মানে একটু আমাদের একটু রিভাইজ করা দরকার। আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানে ফজলুল করিম মারুফ ভাইকে আমি তো চিনি শুরু থেকেই। জি জি তিনি একজন চিন্তক মানুষ, চিন্তাবিদ মানুষ, এবং সবসময় এগুলো নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি শেষ করে ফেলি। আমরা যদি একটা থিঙ্ক ট্যাঙ্কের মতো করতে পারি সকল ইসলামী দলগুলোকে নিয়ে, জি যারা একটু চিন্তা করেন, তাহলে আমরা সবাইকেই বোধহয় একটা চিন্তার ক্ষেত্রে একটা কিছু করতে পারবো ইনশাল্লাহ। আমি ইসলামী আন্দোলনের নবগঠিত যে কমিটি, বিশেষ করে যারা নতুন যারা আসছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। আমার ধারণা আমাদের মধ্যে এই কমিটির কারণে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, মানে সম্পর্ক বৃদ্ধি পাবে, এবং নতুন যে ক্ষেত্রগুলো আছে সেগুলোতে আমরা কাজ করতে পারবো। আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ চমৎকার বলেছেন মাওলানা শামীম সাদি ভাই। আপনার কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, শেষ প্রশ্ন। আপনি সফরের মধ্যে আছেন, অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন। আপনি জেনে থাকবেন এবং রাজনীতির মধ্যে আপনার অনেক দখলদারিত্ব, আপনি জানেন সবটাই, যে বাংলাদেশে 2000 সালের আগ পর্যন্ত রাজনীতির পরিবেশটা একরকম, আর 2000-এর পর থেকে মোটামুটি রাজনীতির পরিবেশটা অস্থির। এই ক্ষেত্রে ইসলামী দলগুলোর, সার্বিকভাবে ইসলামী দলগুলোর জন্য আপনি বর্তমান সময় বিশেষ করে মানে রাজনৈতিক 2001 সাল থেকে শুরু করে এই পর্যন্ত উত্তপ্তই হচ্ছে, আর 5ই আগস্টের পরে বা আগে পরে তো সবাই আমরা জানি। তো সেই ক্ষেত্রে ইসলামী দলগুলোর জন্য চ্যালেঞ্জিং বিষয় আপনি কি মনে করেন? এটাই শেষ প্রশ্ন, আপনাকে আমরা কষ্ট দিচ্ছি না মোহতারাম। ইসলামী দলগুলোর জন্য মূল চ্যালেঞ্জ হচ্ছে আমরা নিজেদের মধ্যে আমরা ঐক্যবদ্ধ না, চিন্তার ঐক্যবদ্ধতা নাই। আল্লাহ আল্লাহ, এক হইলে তো লাভ নাই, যদি চিন্তা যদি ঠিক না থাকে, সবাই এক হয়ে লাভ কি? চমৎকার। চিন্তার ক্ষেত্রে আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে, এবং আমাদের থিঙ্ক ট্যাঙ্ক দরকার। আমাদের মধ্যে তো খুব বেশি ঘরানা নাই, মনে করেন যে 4টা ঘরানা বাংলাদেশ ইসলামী লাইনে, জি কওমি, আলিয়া, এরপর হলো যে এই মনে করেন যে আলিয়া বা জামাত, এরপর হচ্ছে যে আহলে হাদিস, আর হচ্ছে যে সুন্নি ঘরানা। এই তো শেষ। জি জি জি, এগুলোর মধ্যে তো ঐক্য করা সম্ভব। এগুলো কোথায় কোথায় সমস্যা, কোথায় কোথায় প্রবলেম, এগুলো যদি আমরা আন্তরিক হই, এই ঘরানাগুলো ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আর মাশাআল্লাহ। যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, আর না পারলে তো আমরা অন্তত 5টা-10টা বিষয়ে ঐক্যবদ্ধ হইতে পারি, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, অসুবিধা নেই। তো এই কাজগুলো করা দরকার। আমরা খুব থিঙ্ক ট্যাঙ্কের কিছু লোক যারা চিন্তা করবে, গবেষণা করবে, এদের মানে প্রয়োজন অনুপস্থিত গভীর ভাবে। এটা আশা করি পরবর্তী আমরা আরো কথা বলবো এগুলো নিয়ে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ।
মহতারাম সাইম সাদি ভাই অনেক সুন্দর বললেন, চমৎকার বললেন। আসলে হজরত সফরের মধ্যে আছেন, এর মধ্যেও মানে আখলাক টিভির অনুষ্ঠান, বিশেষ করে শেখ ফজলুল করিম মারুফ ভাই এবং বিশেষ করে ইসলামী আন্দোলনের ব্যাপারে গুরুত্ব দিয়েই হজরত যুক্ত হয়েছিলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হজরত, আমরা আপনার কাছে জানতে চাইব, শেখ ফজলুল করিম মারুফ ভাই, আপনি রাজনীতির মধ্যে আপনার ছেলেবেলা থেকেই জড়িত এবং আপনার রাজনীতিতে আপনার যে অবদান বা আপনার যে কৃতিত্ব, এটা মোটামুটি আপনাকে যারা চিনে বা ইসলামী আন্দোলন সম্পর্কে যারা জানে সবাই জানে। তো এই ক্ষেত্রে সাইমুম সাদি ভাই যেটা বললেন যে 2000 সালের পর থেকে যে রাজনৈতিক অঙ্গনটা যে উত্তপ্ত হচ্ছে, এখানে ইসলামী রাজনীতির জন্য দিন দিন চ্যালেঞ্জিং একটা অবস্থা তৈরি হচ্ছে, এটা আপনি খুব ভালো জানেন। এক্ষেত্রে সাইমুম সাদি ভাই যেটা বললেন তার সামারি বা সার নির্যাস দ্বারায় যে ঐক্যর ব্যাপারটা, ঐক্য না হলে চ্যালেঞ্জিং বিষয়গুলো আরো বাড়তে থাকবে, আর ঐক্য করতে পারলে চ্যালেঞ্জিং বিষয়গুলো অনেকটা হালকা হবে, উনি যেটা বললেন আমি এভাবেই বুঝেছি। আপনি এটার বিশ্লেষণ কিভাবে করবেন যে ইসলামী দলগুলোর জন্য কি কি চ্যালেঞ্জিং বিষয় আসতে পারে সার্বিকভাবে? আলহামদুলিল্লাহ। তার আগে আমি সাইম সাদিবার কথার রেশ ধরে একটু কথা পরিষ্কার করে নেব। অবশ্যই। এটা হলো যে আমরা সরকার গঠনের ক্ষেত্রে, জি সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমরা একটা প্রস্তাব করছি যে প্রধানমন্ত্রী জি দুইবারে বেশি হবেন না, জি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। জি এটার সূত্র ধরে অনেকেই বলতে চেষ্টা করেন এবং সাইম সাদি ভাই এক ধরনের বললেন যে ইসলামী সংগঠনগুলোতে আমির, নায়েবে আমির, মহাসচিবরা বারংবার থাকছে। আমাদের মোহতারাম আমিরও অনেকদিন যাবত, প্রায় 2 যুগ, প্রায় 1.5 যুগ, মোহতারাম মহাসচিব প্রায় 1 যুগের মতো থাকছেন। এখন এই বিষয়ে আসলে কি, আমি একটু পরিষ্কার করে বলি যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষেত্রে দুইবারের বেশি আমরা হওয়ার ক্ষেত্রে নিষেধ করি কেন, আর আমরা নিজেদের ক্ষেত্রে দলীয় আমির, দলীয় মহাসচিব বারংবার থাকছে, এটা বৈপরীত্য কিনা? আমি বলবো যে না, দুইটা বৈপরীত্য জিনিস না, দুইটার প্রেক্ষাপটই ভিন্ন। দেখেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তারা পাওয়ার অ্যাপ্লাই করেন, জি তারা পাওয়ার এক্সারসাইজ করেন, জি ক্ষমতা তারা চর্চা করেন। জি ক্ষমতায় একই মানুষ বেশি দিন থাকলে তার স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা বলি যে তার পরপর 2 বছরের 2বার বেশি না থাকে। কিন্তু ইসলামী সংগঠনের যারা আমির হন, মহাসচিব হন, তারা আসলে পাওয়ার এক্সারসাইজ করেন না। তাদের দায়িত্বটা আসলে পাওয়ার বেস না, পাওয়ার রিলেশন না, জি তারা আসলে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন দীর্ঘ সময় করলেও কারোর মধ্যে এই মানে স্বৈরাচারী মনোভাব এটা আসে না। ফলে রাষ্ট্র ক্ষমতায় পরপর 2বার প্রধানমন্ত্রী হইতে নিষেধ করার সাথে আমার পর ইসলামী সংগঠনগুলো আমির, মহাসচিব বারংবার হওয়া দুটো এক জিনিস না, দুইটা ভিন্ন জিনিস। প্রধানমন্ত্রী যা পাওয়ার এক্সারসাইজ করেন আর দায়িত্ব পালন করেন। পাওয়ার এক্সারসাইজ বারংবার হলে স্বৈরাচারী হয়, কিন্তু দায়িত্ব বারংবার পালন করলে সেটারও অভিজ্ঞতা পারে। একটা প্রশ্ন, তাহলে কি নতুনত্ব আসবে না? হ্যাঁ, নতুনত্ব আসবে। এই যে প্রত্যেকটা সংগঠন যে নতুন লোকদেরকে নিচ্ছে, জি তারা যে নতুন আইডিয়া গুলো দেয়, সেই আইডিয়া গুলো তো সব ক্ষেত্রে শেষ কথা না। মানে নতুনত্বের জয়গান আমরা গাই বটে, কিন্তু নতুনত্ব শেষ কথা না। তার চিন্তা অপরিপক্কতা থাকে, বাস্তবতার সবগুলো দিক তিনি জানেন না নতুনরা। এখন সেই নতুনদের হিউজ আইডিয়া যখন মুরব্বীদের, বড়দের চিন্তা, অভিজ্ঞতা ছাঁচে পড়ে জি একটা ভালো সিদ্ধান্তে রূপান্তরিত হয়। তো এটা আমার বলার ছিল। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে বাংলাদেশের ইসলামী রাজনীতি তো আমি আগেও বলতাম যে ইসলামী রাজনীতি আসলে হয় নাই। আমাদের ইসলামী সংগঠনগুলো আসলে ওই অর্থে রাজনীতি করেন নাই। তারা একটা পাওয়ার প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছেন, ফলে সেই অর্থে আমরা রাজনৈতিক শক্তি অর্জন করতে পারি নাই। আমরা স্থূল ইসলামের স্বার্থ নিয়ে কথা বলতো ইসলামী সংগঠনগুলো। রাজনীতি তো একটু জটিল, এখানে রাষ্ট্রের সবগুলো দিককে টাচ করতে হয়। এখানে ধর্ম একটা বড় উপাদান, কিন্তু ধর্মই শেষ এবং সর্বত্র উপাদান নয়। তো সেই জায়গা থেকে ইসলাম রাজনীতি করে নাই। আমি ক্ষেত্রে খুব দায়িত্ব নিয়ে বলি, আল্লাহ শুকরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু রাজনীতি করছে। আপনি 2016-17 থেকে দেখবেন আমাদের বক্তব্য, বিবৃতি সব জায়গায় ইসলামকে আমরা আর্গুমেন্ট, ভিত্তি, চিন্তার বেজ হিসেবে ব্যবহার করছি বটে, বা এটা আমাদের মূল চিন্তা ছিল। কিন্তু আমরা রাজনীতি করেছি চলমান রাজনীতির ভাষায়। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলি, আমরা সুশাসনের কথা বলছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথাগুলো বলছি। এবং তারুণ্য এবং মানুষ যে বিষয়গুলোকে টাচ করে এবং রাজনীতি যে বিষয়গুলোকে প্রভাবিত করে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আমরা রাজনীতি করার চেষ্টা করে আসছি, এখন আমরা করে যাচ্ছি। আর ঐক্যর বিষয়টা, আমাদের এখানে ঐক্য নিয়ে এক ধরনের মহতারাম, এই বিষয়টা আমি বুঝতে পারিনি পুরোটা। আপনি যেটা বললেন যে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলগুলো আসলে ওই অর্থে ইসলামী রাজনীতি মানে রাজনীতি করে নাই, তো আপনি যে ব্যাখ্যাটা দিলেন, চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন যে আসলে ইসলামী রাজনীতি বলতে শুধু ধর্মকর্ম এটাই না, অর্থাৎ জেনারেল রাজনীতিকেও এই সাচে এনে, অথবা এই ধর্মীয় রাজনীতিকে জেনারেল সাচে এনে অনেকটা আপনি কানেক্টিভিটির কথা বলছেন বা অ্যাডজাস্ট করে সামনে আগানোর কথা বলছেন, কম্বাইন্ডের কথা বলছেন।
এক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে কোনো দলের নাম না নিয়ে আপনি যদি এভাবে আমাদেরকে স্পেসিফিকলি কারণগুলো বলেন, যদি একটা কারণ বলেন, যে একটা কারণ আপনি বলেছেন যে শুধু ধর্মকর্ম নিয়েই বা এই চিন্তায় থাকলেই কিন্তু আসলে রাজনীতিকে পূর্ণাঙ্গতা দেওয়া যায় না, যেটা আমি বুঝেছি। বাকি অন্য আরো কোনো কারণ আছে কিনা আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলোর বা ইসলামী ভাবাপন্ন যারা রাজনীতি করেন, মনোভাবাপন্ন যারা আছেন, ওনারা আসলে কিভাবে গড়তে পারেন? আপনি মানে মিস্টেকটা কি মনে করেন? এক্ষেত্রে একটা ভালো উদাহরণ হতে পারে হলো ABAP, হ্যাঁ, এরদোয়ানরা। রাজনীতি আসলে কি চায়? রাজনীতির অর্থ হলো আমরা ক্ষমতায় যাওয়া, জি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, জি সেটা একেবারে স্থানীয় পর্যায় থেকে জি একেবারে সর্বোচ্চ পর্যায়ে যেটা, সে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়াটা হলো রাজনীতির মূল কথা। জি এখন সেটা যেতে ক্ষমতায় যাওয়ার সময় আমরা আদর্শকে বিসর্জন দিব না, আদর্শকে সাথে নিয়ে যাব, হ্যাঁ, এটা হলো মূল কথা। এখন সেটা করার জন্য কি করতে হয়? মানুষ যে বিষয়গুলোতে মানে আগ্রহ বোধ করে, যে বিষয়গুলো মানুষকে প্রভাবিত করে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা। এখন আপনি নিশ্চয় জানেন যে কিভাবে রাজনীতিটা হয়। একটা আসন ভিত্তিক, আসনে প্রার্থী সিলেক্ট করতে হয়, জি সেই প্রার্থীকে মানুষের সামনে যোগ্য করে উপস্থাপন করতে হয়। জি এখানে বুথ, অনেকগুলো বুথ থাকে, বুথ কেন্দ্রিক কমিটি করতে হয়, বুথগুলো পাহারা দিতে হয়। বিভিন্ন রাজনৈতিক অপশক্তি যেই তর্কগুলো আমাদের উপরে আরোপ করে সেই তর্কগুলোকে প্রতিহত করতে হয়। তো এটা একটা হিউজ একটা মানে কার্যক্রম। এখানে শুধু বড় একটা সমাবেশ করা, মাঝে মধ্যে শক্তি জানান দেওয়া, সেটা আসলে রাজনীতি না। দীর্ঘদিন লাগাতার লেগে থেকে রাজনীতি করতে হয়। দেখেন, আপনার হিসেবে মনে থাকবে 2018 সালে যখন প্রথম কোটা বিরোধী আন্দোলনটা হইলো, নূর হোসেন নূর ভাইদের ইয়াটা ছিল মানে গণ অধিকার পরিষদটা জি ঢাকায়, তো অনেক বড় অবস্থা। জি ঢাকা তারা কাঁপিয়ে ফেলছেন, খুব স্মার্ট ভাই আপনার কথা বলছেন। কিন্তু আঞ্চলিক রাজনীতিতে, দেশের রাজনীতি কি দেখা গেল? বিএনপির আশেপাশে কিন্তু কেউ যেতে পারে না। জি কেন? বিএনপি সে মানে বছর পর বছর ধরে রাজনীতি করছে। জি তো সেই জায়গাটা আমি বলছি যে ইসলামী সংগঠনগুলো রাজনীতি করে নাই। সেক্ষেত্রে আমি বাংলাদেশের মানুষ হতাশ করবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু দিনের পর দিন এই কাজটা করে গেছি। মাশাআল্লাহ। প্রত্যেকটা মিটিং এ থানা কমিটির অবস্থা কি, ইউনিয়ন কমিটির অবস্থা কি, ইউনিয়ন কমিটি বাকি রইলো কয়টা, কেন বাকি রইলো, থানা কমিটি গুলো অ্যাক্টিভ হচ্ছে কিনা, সদস্য আসতেছে কিনা, ওই গ্রুপ অফ পিপল কে আনতে পারতেছি কিনা, অমুক জায়গাটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের প্রার্থী দিতে পারতেছি কিনা, বলে ওইখানে তো মৎস্য সমিতি ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে আমরা যাকে সমর্থন দিছিলাম সে কত ভোট পাইলো, সে ভোট কম পাইলো কেন। এই ধরনের মানে এজেন্ডার আর শেষ নাই। প্রতিনিয়ত এজেন্ডা গুলো নিয়ে আমরা কাজ করে মানে মিটিং করছি, আলোচনা করে, সমস্যা হয়েছে, সমস্যা সমাধান করা হয়েছে। তো সেটা হ্যাঁ, আমরা এখনো আপ টু মার্ক যেতে পারি নাই, সেটা স্বীকার করি, সেটা যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আমরা সেক্ষেত্রে আসলে রাজনীতি করছি। আর ঐক্যের যে বিষয়টা আমরা বললাম, আমি তো বলতে চাইছিলাম যেটা, যে ঐক্য নিয়ে আমাদের মধ্যে এক ধরনের ফ্যান্টাসি কাজ করে। জি জি ঐক্য মানে হলো আমি আর আপনি একই স্টেজে একই ব্যানারে বক্তব্য দেওয়া, এটাকে আসলে আমরা ঐক্য মনে করতেছি। কিন্তু আসলে আমার মনে হয় যে এটা ঐক্য না। জি ঐক্য মানে হলো একটা একই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি জি এবং পরস্পরের কোন আমরা শত্রুতা করতেছি না। তাই যদি হয় তাহলে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে অত্যন্ত চমৎকার ঐক্য আছে। দেখেন, ইসলামপন্থী দলগুলোর মধ্যে অনেক অনৈক্য বলে, একটা রেকর্ড কি পাবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ একজন জামাত ইসলামের মাথা ফাটাইছে, না বা জামাত ইসলামের কোন ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষের মাথা ফাটাইছে? না একটা উদাহরণ নেই। অথচ হরদম মানে জাগতিক সংগঠনগুলো একজন আর একজনের নিজ দলের অন্য দলের মাথা ফাটাচ্ছে, হানাহানি করতেছে, কত কিছু করতেছে। জি তারপরে তাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে ঐক্য। আমাদের মধ্যে শতভাগ ঐক্য বিরাজমান। জি একদিনও হয় নাই যে আমি অমুককে গালাগালি করি। হ্যাঁ, ফেসবুকে ছিল অল্প একটু গালাগালি করে, কারণ ফেসবুক তো একটু উন্মুক্ত প্ল্যাটফর্ম, জি, এখানে জি। লক্ষ লক্ষ মানুষ আছে। সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কয়জন গালাগালি করে? আপনি যদি পার্সেন্টেজ দেখেন সেটা হলো একেবারে পয়েন্ট সামথিং। এখন পয়েন্ট সামথিং দিয়ে আপনি তো সাধারণ মানুষের উপর জেনারেলাইজ করতে পারেন না। জি সেজন্য আমি বলি, ইসলামী আন্দোলন, এই যে দেখেন বাংলাদেশে ক্যাম্পাস গুলোতে ছাত্র শিবির রাজনীতি করতো, আমরা রাজনীতি করতাম। একটা উদাহরণ আছে যে আমরা ছাত্র শিবির মারামারি করছি? না এখন বরং ছাত্র দল ছাত্র শিবির বিরোধিতা করতেছে, কিন্তু আমরা কিন্তু করি নাই। তার মানে কি, আমাদের মধ্যে, ছাত্র শিবিরের মধ্যে, ছাত্র মজলিসের মধ্যে এক ধরনের প্রচন্ড ঐক্য কিন্তু ইতিমধ্যে হয়ে আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ব্যানারের নাম ইসলাম ছাত্র বাংলাদেশ, তারটার নাম হলো ছাত্র মজলিস। এখন এই যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটি তো জরুরি। সবাই একজনকে নিতে পারে। ধরেন সৈয়দ ফজলুল করিম হাফিজাহুল্লাহ, সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ যেভাবে কথা বলেন, জি সারা বাংলাদেশের মানুষ সবাই কিভাবে কথা বলা পছন্দ নাও করতে পারেন। জি হ্যাঁ, তাদের জন্য কি আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে খুবই সুন্দর ঐক্য আছে জি ইসলামপন্থীর মধ্যে। সেজন্য ঐক্য নিয়ে বেশি মায়াকান্না না করি, কারণ আমরা বেশি মায়াকান্না করলে মানুষও মনে করে হ্যাঁ হ্যাঁ মারুফ ভাই তো বলতেছে যে ঐক্য নাই, তো মানুষও মনে করে আসলে ঐক্য নাই। কিন্তু আদতে ইসলামপন্থী চমৎকার ঐক্য আছে এবং তার প্রতিফলন আপনার আগামী নির্বাচন দেখতে পাবেন। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ
প্রত্যেকটা আসনে ইসলামপন্থীদের মাত্র একটাই আসন, একটাই বাক্স থাকে। ইনশাআল্লাহ সব ইসলামপন্থীরা একটা আসনে এক বাক্সে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবং বাংলাদেশের মানুষ দেখবে বাংলাদেশ ইসলামপন্থী শুধু হুজুররা না, ইসলামপন্থীরা জি একটা চমৎকার ঐক্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। জি ভাই, এই করতে আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মহতারাম। আমরা আপনাকে খুব বেশি কষ্ট দেব না, আপনি শারীরিকভাবেও অসুস্থ আছেন। আসলে আমরা মানে খুব অনুভব করি যে আপনারা যারা তরুণ আলেম আছেন এবং রাজনীতিতে আপনারা যারা অনেক দিন যাবত আছেন, বাংলাদেশের রাজনীতিকে আপনারা বুঝতে এবং এই রাজনীতির নারী নক্ষত্র ভিতরে ঢুকতে যতটাই জেনারেল হোক না কেন, মানে তাদের যতই আচরণ থাকুক না কেন, অর্থাৎ অনেকে তো মদ্যপান বা বিভিন্ন রকমের অনাচারের মধ্যে জড়িত, আপনি ওইটা পারবেন না, কিন্তু তাদের চলন, তাদের বলন, তাদের কূট কৌশলগুলো বা তারা একে অপরকে কিভাবে, যেটা আপনি কিছুটা বলেছেন যে একজন আরেকজনকে আঘাত করে, যেটা আপনারা করেন না, তো ওনাদের রাজনীতি সম্পর্কে আপনাদের যথেষ্ট ধ্যান ধারণা আছে, মানে যথেষ্ট পড়াশোনা আছে। তো সেই ক্ষেত্রে আপনি যেভাবে বললেন যে ওনাদের রাজনীতিটাকে বোঝা, অর্থাৎ জেনারেল রাজনীতি আর ইসলামী রাজনীতিকে একটা সংমিশ্রণ ঘটিয়ে এরপর সামনে যাওয়া, তো এই ক্ষেত্রে আপনি আমাদেরকে শেষ কি নসিহা করবেন যে আসলে আমরা ইসলামপন্থীরা, যেটা আপনি বলছেন আজকে আমি খুব অভিভূত, আমি দিল থেকে আপনার জন্য দোয়া করি। এই কথাটা আমার জন্য অন্তত বেশি ফায়দা হয়েছে যে আসলে তো আমরা মৌলিকভাবে ঐক্যবদ্ধ আছি, শুধুমাত্র প্ল্যাটফর্মের পার্থক্য, কিন্তু আমরা তো কেউ কারোর মাথায় বাড়ি দিই নেই বা আমরা তো কেউ কারো মানে বড় মাপের কোনো দ্বন্দ্ব নাই, বরং আমরা ঐক্যের জন্য খুব বেশি কথা বললে তখন অনৈক্যটা অনেকটা ফুটে উঠে যে আমরা তাহলে আসলে ঐক্য নাই। না, মৌলিকভাবে যে কথা আপনি বলছেন সেটাই সত্য যে আসলে আমরা ঐক্যবদ্ধভাবেই আছি। তো সেই ক্ষেত্রে আমরা আপনার কাছে নসিহা চাইবো, যেহেতু রাজনৈতিক অনেক জ্ঞান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন এবং আপনার লেখনী, আপনার বলা, আমরা সবাই উপকৃত হচ্ছি। এবং আজকেও আপনার অনুষ্ঠানের পরে বা আগে থেকেও আপনার নাম সাজেস্ট করেছিল, আপনি অনুষ্ঠানে রাজি হওয়ার পর থেকেও খুব সাড়া পাইতেছি, আমরা কমেন্ট সেকশন আমরা দেখতেছি। তো আপনি আমাদেরকে কি নসিহা করবেন আমাদেরকে? বলতে আপনি যেটা বলছেন আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে আমরা দর্শকদেরকে স্মরণ করিয়ে দিব যে ইসলামপন্থী বলতে শুধু হুজুর না, শুধু মৌলবী, দাড়ি টুপি বা ইসলামী দল এটাই না, ইসলামকে যে ভালোবাসে বা ইসলামকে যে পছন্দ করে সেই ইসলামপন্থী, আপনার বর্ণনায় আমি যেটা বুঝছি। তো সেই হিসেবে আমার মনে হয় যে ইসলামপন্থীরা আমরা কিভাবে আরো ঐক্যবদ্ধভাবে অথবা সামনের দিনের পথ চলায় আমরা কিভাবে আগাতে পারি, সেটা যে দলের হোক না কেন, অর্থাৎ শেষ নসিহা আমরা এটাই চাই আপনার কাছ থেকে যে আমাদের ইসলামী রাজনীতিকে আপন করে নিতে আমাদের করণীয় আসলে কি? জি মহতারাম। আমার কাছে ভাই মনে হয় যে আমরা মানুষের সাথে মিশে যাই। মানে আমি যদি ক্রিকেট খেলতে নামি, আমাকে ক্রিকেটই খেলতে হবে। জি, সে যদি আমাকে বাউন্স দেয়, আমাকে 6 মারতে হবে। সে যদি গুগলি করে, আমাকে সেটা ব্লক করতে হবে। জি, এখন রাজনীতি করতে নেমে মানে মানে এখানে মানে এড়ায় গেলাম, মানে নাচতে নেমে ঘুমটা 10 যেটা চলে না। সেজন্য আগামী নির্বাচন উপলক্ষে আমরা সকল ইসলামপন্থী দলগুলোর মধ্যে এক ধরনের কথাবার্তা হয়ে আছে। ইনশাআল্লাহ আমরা পূর্ণদমে মাঠে নামবো। প্রত্যেকটা আসনে আমরা শক্ত প্রার্থী দাঁড় করাবো সকলে সম্মিলিত ভাবে, এবং যেই প্রার্থী সিদ্ধান্ত হবে সেই প্রার্থীর পক্ষে এলাকার প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাব, প্রত্যেকটা বুথ আমরা ভাড়া দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আপনার এই কথাগুলোকে। প্রিয় দর্শক, আমরা হজরত আসলে একটু অসুস্থ শারীরিকভাবে, যে কারণে আমরা আলোচনা হজরত কন্টিনিউ করতে পারতেছেন না, বারবার কাশি আসতেছে, আপনারা দেখছেন। আসলে আমরা খুব দুঃখিত যে হজরতের, আমি অতটা জানতাম না, তাহলে অতটা আমরা পিরাপিরি করতাম না, কারণ আলোচক তো অনেকেই আছেন, আমরা অনুষ্ঠান অন্যভাবে চালিয়ে যেতাম, কিন্তু আমি আসলে জানি না। তবে আমি অনুষ্ঠানের আগে জেনেছি যে উনি আমাদের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতেছেন, বাসায়ও যাননি এখন পর্যন্ত। আসলে এটা একটা কষ্টকর ব্যাপার। এনিওয়ে, তো আমরা আসলে রাজনীতির ব্যাপারে দেখুন, আখলাক টিভিতে ঘন্টার পর ঘন্টা লাইভ হয়, 3 ঘন্টাও লাইভ হয়েছে, এই কিছুদিন আগে 3 ঘন্টা পর্যন্ত, একটানা 3 ঘন্টাও লাইভ হয়েছে। আসলে বড় মাপের লাইভ করা, মানে বেশি সময় লাইভ করা বা বেশি জনগণ গ্যাদারিং, এটা বড় মাপের কোনো কারামতি না। বড় মাপের সফলতা হলো ওই জায়গায় যে আসলে আমরা কি কথা পেলাম, কতটুকু পেলাম, এটাকে আমরা কতটুকু কাজে লাগাইতে পারলাম। যেমন আজকে মৌলানা রুহুল আমিন সাদি ওরফে মৌলানা সাইমুম সাদি ভাই, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং তিনি, আমি অভিভূত, আখলাক টিভি ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনারা এই ব্যস্ততার মধ্যে, হজরত কিন্তু সফরে আছেন, সাইমুম সাদি ভাই কিন্তু সফরে আছেন, তিনি ঢাকায় অবস্থানরত আপাতত না, তো এই অবস্থার মধ্যেও তিনি সময় দিয়েছেন। এটা আমি মনে করি আমাদের জন্য, আসলে আখলাক টিভির জন্য সবাইরই মানে কেমন যেন একটা হৃদয়ের একটা টান আছে। আমি যাকেই কথা বলি, মানে যত বড় বড় মানুষদের সাথে কথা বলি, আলাদা একটা সফট কর্নার আমাদের জন্য আমরা পাই। এটা আপনাদেরকে শুধু বলা এই জন্যই, দোয়া নেওয়া আপনাদের কাছ থেকে, এবং আপনাদেরকেও এটা বলা যে বড়রাও আমাদের প্রতি নজর রাখেন এবং আমাদের সাথে পরামর্শ দেন, কথাবার্তা বলেন। হয়তো কেউ কখনো অনুষ্ঠান করতে পারেন বা কেউ পারেন না, ইনশাআল্লাহ আমরা যেভাবে আগাচ্ছি তাতে আমরা
বাংলাদেশের সকলকে নিয়ে আমরা অনুষ্ঠান করব, এমনকি ইভেন্ট জেনারেল অনুষ্ঠানগুলো আমরা করব ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা সকলকে বিশেষভাবে আবেদন জানাবো যে আপনারা যারা যুক্ত হয়েছিলেন সবাই শুরু থেকে কথাগুলো আবার শুনবেন, যারা শেষে আসছেন। এবং যেই শিরোনামে আজকে কথা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি নবায়ন এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বিশ্লেষণ, তো এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি নবায়ন এটা প্রত্যেক সংগঠনেরই কম বেশ হয়, নির্দিষ্ট একটা সময়ের পরে কমিটি নবায়ন হয়, নতুন পুরান আবার সংমিশ্রণ ঘরে নতুনদের আগমন হয়, পুরানরা কিছু একটু হয়তো ইন্তেকাল করেন অথবা কিছুটা কারণে রদবদল হয়, ওইটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আগামী চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা এটা কিন্তু ভাবার একটা ব্যাপার, এবং আমরা মনে করি শেখ ফজলুল করিম মারুফ ভাইয়ের এই কথা, অর্থাৎ আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বিশ্লেষণ, এটা বাংলাদেশের ইসলামী রাজনীতির জন্য একটা মেরুকরণ এবং এটা একটা ভিত। অর্থাৎ আগামী চ্যালেঞ্জ যত আসবে এইটা মোকাবেলা আপনাকে করতে হবে, অর্থাৎ মোকাবেলার মতো মন মানসিকতা থাকতে হবে এবং আপনাদেরকে সেইভাবে আপনাদেরকে মানে আমাদেরকে, অর্থাৎ যারা ইসলামী রাজনীতি করবে বা যারা ইসলামী রাজনীতির সাথে আছেন। আজকে শেখ ফজলুল করিম মারুফ ভাই এত সুন্দর কথা বলছেন যে আমার মানে আমি অভিভূত। তিনি বলছেন যে ইসলামপন্থী মানে শুধু দাড়ি টুপি না, শুধু আলেম ওলামা, শুধু হুজুর, শুধু মৌলবী, এইটা না। ইসলামপন্থী মানে ইসলামকে যে পছন্দ করছে। অথচ দেখেন আমরা বাংলাদেশে 92% বা 85% মুসলমান, আমরা সবাই তো ইসলামপন্থী, সবাই ইসলামকে চায়, ইসলামকে ধারণ করে, লালন করে। হ্যাঁ, হয়তো আমলের কিছু কমতি আছে, চাওয়ার কিছু কমতি আছে, প্ল্যাটফর্মের ভিন্নতা আছে, এটা থাকবেই, এটা দুনিয়া, এটা এরকমই হবে। তো সেই ক্ষেত্রে আমরা সকলকে আবেদন করব, হজরত হয়তো আর যুক্ত হতে পারছেন না যেহেতু ওনার খুব কাশি আসতেছে, আসলে কাশি আসলে কথা বলা যায় না। আবার দুইজন মেহমান যদি একসাথে থাকতেন, সাইমন সাদি ভাই উনিও সফরের কারণে, ব্যস্ততার কারণে শুরুতে কিছু সময় দিয়ে উনি চলে গেছেন, যে কারণে উনি হয়তো আর আসতে পারবেন না। দুইজন মেহমান থাকলে হয়তো ওনাকে কথা বলতে দিয়ে উনি রেস্টে থাকলেন, উনি আবার পরে কথা বললেন। এটা যেহেতু আর হচ্ছে না, আমরা মনে করি আমাদের লাইভ ধন্য, আখলাক টিভি ধন্য, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে জানতে পারলাম এবং ইসলামী আন্দোলন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা যে সক্ষমতা অর্জন করতেছে এবং তাদের কমিটি যে সেই ছাঁচে গড়তেছেন, এবং তারা যে, আমি বিতর্কত আরও অনেক কথা জানি যেটা আসলে আমার বলার বিষয় না, এটা মেহমানরা বলতেন যদি ওনারা মুনাসিব মনে করতেন। সেটা হলো যে ইসলামী আন্দোলন এমন একটা দল যেটার মধ্যে আসলে মামু খালুর কোনো প্রসঙ্গ চলে না। অর্থাৎ আপনি কারোর আত্মীয়, সেই আত্মীয় রেশ ধরে আপনার একটা অবস্থান তৈরি হবে, ইম্পসিবল, এটা হয় না, হতে পারে না। তো এই কথাটা আমি বলার উদ্দেশ্য হলো, অনেক জায়গায় যেটা সামিম সাদি ভাই একটু আগে বলেছেন যে আসলে অনেক বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে, পদমর্যাদার ব্যাপার থাকে, বয়সের ব্যাপার থাকে, অনেকেই একটা পদকে আঁকড়ে ধরেন পরে আর ছাড়তে চান, অনেক ব্যাপার স্যাপার থাকে, বা অনেক জায়গায় কিন্তু মামু খালুর কিছু ব্যাপার স্যাপার থাকে, আমি কোনো নাম নিচ্ছি না যাতে কেউ ভুল না বুঝেন। তো এই বিষয়গুলো আসলে গর্হিত, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা জেনারেল রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনাদের মধ্যে হইলে এটা মানা যায়, যেহেতু ওনারা তো আর দিনই রাজনীতি করছেন না, ওনাদের মধ্যে কিছু অনিয়ম হইলে হইতেও পারে, অনিয়ম কোনো জায়গায় আপনার গ্রহণযোগ্য না, তারপরে ওইটা বলা যায়। কিন্তু এখানের ব্যাপার ইসলামী রাজনীতি, আপনি যেটাই করেন না কেন, যেই দলেই থাকেন না কেন বা যেই পদেই থাকেন না কেন, আপনার থেকে কোনো অনিয়ম এটা মানুষ আশা করে না, এটা হতে পারে না, এটা কাম্যও নয়। অতএব এটা যে কোনো দলে বা যে কোনো ব্যক্তির মধ্যে বা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় থাকবে, আমরা সেটা গ্রহণ করি না, তাদেরকে আমরা আবেদন করবো এটা থেকে ফিরে আসার জন্য, এবং বিশেষ করে নতুনদেরকে সুযোগ দেওয়া, এবং ইসলামী আন্দোলনের মতো বা ইসলামী আন্দোলন তার মতো চলছে বা অন্যান্য রাজনৈতিক দল যেভাবেই চলুক না কেন, আমরা সবাই মিলে একসাথে ইসলাম কায়েমের জন্য চেষ্টা করব। বিশেষ করে শেষ মেসেজ আমি যেটা দিতে চাই, যেহেতু মেহমানরা দুজনেই চলে গেছেন আর আমি আসলে ওইভাবে সময় নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ আমি তো সঞ্চালনায়, যে কারণে আমার আলোচনার বিষয় না। তো ফজলুল করিম মারুফ ভাই আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আগামীতে আমরা প্রত্যেকটা আসনে, মানে এক একটা আসনে, প্রত্যেকটা আসনে আমরা একজন ইসলামী প্রার্থী দেখতে চাই। যেখানে জামায়াতের প্রার্থী থাকবে সেখানে আদার্স অন্য কোনো পার্টির প্রার্থী থাকবে না, সবাই মিলে জামায়াত ইসলামের সেই পার্টিকে ভোট দিবে। যেখানে ইসলামী আন্দোলন থাকবে সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী থাকবে, সেখানে জামাত সহ সবাই মিলে ইসলামী আন্দোলনের সেই প্রার্থীকে ভোট দিবে। এইভাবে করে প্রয়োজনে ইসলামী রাজনৈতিক যতগুলো দল আছে তারা মিলে 300 আসনকে তারা ভাগ করুক, জোট হোক বা না হোক, অন্তত আসন ভাগাভাগি করে হলেও, মানে রাজনীতির মানে নির্বাচনের জন্য হলেও একটা ঐক্যবদ্ধ হয়ে এরপর যদি আমরা ওইটা দেখতে পাই, যেটা শেখ ফজলুল করিম মারুফ হাফিজাহুল্লাহ, যিনি প্রচার ও দাওয়া সম্পাদক, কেন্দ্রীয় আমেলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি আছেন, তিনি বরাবরই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। তিনি একজন ভালো আলোচক, ভালো লেখক এবং তিনি চিন্তক, এবং জাতিকে নিয়ে তিনি ভাবেন। এবং রুহুল আমিন সাদি ভাইও তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনিও জাতিকে নিয়ে ভাবেন। আপনারা দেখেছেন যে মিডিয়াতে তিনি কন্টিনিউ কথাবার্তা বলেন, শুধু মিডিয়া না, আলেমদের কানেক্টিভিটির ব্যাপারে, আলেমদের খেয়াল রাখার ব্যাপারে, মাঠ পর্যায়ে থেকে আলেমদেরকে উঠায় আনার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখেন, আলহামদুলিল্লাহ। তো আমরা
সকলে মিলে আজকে শেষ মেসেজ এটা যে আমরা ইসলামী সকল দলগুলিকে এক জায়গায়, আপনারা হন বা না হন, একসাথে আপনারা আজীবন চলেন বা না চলেন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা অন্তত আগামী রাজনীতিটাই এমন একটা অবস্থা দেখতে চাই যে সকল ইসলামী দল মিলে প্রত্যেকটা জায়গায় একজন করে, অর্থাৎ যেখানে যেই দলেরই প্রার্থী হোক না কেন সে সবার প্রার্থী, এইভাবে করে যদি আমরা ভোটের মাঠে কাজ করতে পারি, সবাই যদি কাজ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনেই, আমি রিপিট করতেছি, আগামী সংসদ নির্বাচনেই আমূল পরিবর্তন ঘটবে। ইসলাম ক্ষমতায় আসা একদম পানির মতো সহজ হয়ে যাবে যদি এখন থেকে সেই কাজ চালানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন সহ, জামায়াত ইসলামী সহ, ইসলামী ঐক্যজোট সহ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ সকল ইসলামী দলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, আমাদের সকলের মঙ্গলের জন্য কবুল করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।